হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে। কালকে প্রিয়াকে নিয়ে যে ভিডিওটা করেছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি কারো কমেন্টেরই রিপ্লাই করতে পারিনি। কালকে শরীরটা খুব খারাপ ছিল, যার কারণে একটা ভিডিওই তোমরা পেয়েছো, আরেকটা ভিডিও করা ছিল পোস্ট করতে পারিনি, আজকে করে দেবো। যাই হোক, প্রিয়ার ভিডিও দেখলাম, কল্পনার ভিডিও দেখলাম, দেখার পরে কালকেই দেখেছি, দেখার পরে ফাইনালি আজকে আমি আমার ওপিনিয়ন নিয়ে চলে আসলাম। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো এবং বুঝতেই পারছো যে কী প্রসঙ্গে আমি কথা বলতে যাচ্ছি। যাই হোক, সবার আগে বলি কল্পনার ভিডিও নিয়ে কিছু কথা। তো কল্পনার ভিডিওতে আজকেও ওর হাজব্যান্ড ভিডিওটা শুরু করলো এবং ওর হাজব্যান্ড এটাই বললো যে আর এই ধরনের কোনো জিনিস চায় না। ফ্যামিলির যে ব্যাপারটা সামনে চলে আসছে, পার্সোনাল যে প্রবলেমটা সামনে চলে আসছে সেটা আর চায় না। যার যার মতো শেষে কাজ করুক, ব্লগিংটাই কাজ এদের, এরা সুন্দরভাবে ব্লগিং করুক এবং যদি এরপরেও যেরকম স্ক্রিপ্ট লিখে লিখে প্রিয়া আর কি ভিডিও করছে একটার পর একটা স্টেপ বাই স্টেপ, সেরকম যদি ফিউচারেও হয় তাহলে পরে কল্পনার হাজব্যান্ড চলে যাওয়ার পরেও হ্যান্ডেল তার কাছে আছে, সে ওখান থেকে তার নিজস্ব যে ওপিনিয়ন সেটা ভিডিওর মারফত তুলে আর কি পোস্ট করবে কল্পনার চ্যানেল থেকে। তো আমার এখানে সর্বপ্রথম একটা কথাই বলার ছিল, স্ক্রিপ্ট প্রিয়া লিখে নিয়ে বসেছে কিনা আমার জানা নেই, কারণ প্রিয়ার তো রুজি রোজগার এটাই, আর আমরা এখনো পর্যন্ত প্রিয়াকে স্ক্রিপ্ট পড়ে পড়ে ভিডিও করতে দেখিনি। তবে কল্পনার ভিডিওতে আজকে দেখলাম পয়েন্টগুলো নোট করে করে নিয়ে বসেছে ওর হাজব্যান্ড এবং সেই পয়েন্টগুলো ধরে ধরেই তারপরে আর কি আনসার করছে যে সমস্ত ভিউয়ার্সরা আর কি কমেন্ট করেছে তার ওপরে, তার ভিত্তিতে। তার সঙ্গে অবশ্যই ভাই আর ভাইয়ের বউকে যত মানে পারা যায় খোঁচা দেওয়ার সেগুলো দিয়ে গেছে। এবার সব থেকে মেন এখানে টপিক যেটা, সেটা হলো কি শ্বশুরের যে মৃত্যু, সেই শ্বশুরের মৃত্যুটা নিয়ে একটা অনেক বড় কথা উঠে এসেছে। প্রথম শুরু হয়েছিল কল্পনার কমেন্ট সেকশন ধরে, সেখানে প্রিয়াকে অ্যাকিউজ করা হচ্ছে শ্বশুরের মৃত্যুর জন্য। তোমরা একটা জিনিস বোঝো, একটা মানুষ এজেড পার্সন যিনি কিনা শ্বশুর মানে ওদের দুই ভাইয়ের বাবা, সেই মানুষটি অসুস্থ, সেটা আমরা অন ক্যামেরা সবাই দেখেছি। উনি অসুস্থ ছিলেন, ওনার ট্রিটমেন্ট চলছিল, ওনাকে শেষ পর্যন্ত মানে নার্সিংহোমে অ্যাডমিটও করা হয়েছে এবং উনি চলে গেছেন, 1 বছর হয়েও গেছে, তার বাৎসরিক কাজটাও কমপ্লিট হয়ে গেছে, তার 2 ছেলে পড়েছে। অথচ সেই মানুষটার মৃত্যুর জন্য কোনো একজনকে দায়ী করা হচ্ছে, মানে তার ওপরে পুরো ব্লেমটা দিয়ে দেওয়া হচ্ছে, যে সে ব্লেম নয়, যে এই বাড়িঘর ভাগাভাগি নিয়ে একটা ব্লেম, বাড়ি থেকে কেন বার করে দেওয়া হচ্ছে সেই ব্লেম, এরকম ব্লেম নয়। একটা মানুষের মৃত্যুর এর মতো এরকম একটা মানে কি বলবো, মানে নক্কারজনক ব্লেম সেটা কিনা প্রিয়াকে দেওয়া হচ্ছে। তো আমার শুধু একটাই কথা, যে মানুষ এইভাবে অন ক্যামেরা ওপেন প্ল্যাটফর্মে আননেসেসারি এই ধরনের কোনো ব্লেম কারো এগেনস্টে আনতে পারে, তাও কার এগেনস্টে না, নিজের পরিবারেরই একজন মানুষের এগেনস্টে, শুধুমাত্র শত্রুতার জন্য। এই গেল একটা পয়েন্ট। এবার ভেতরের ব্যাপারগুলো ওরাই ভালো সব থেকে বলতে পারবে যে ওদের মধ্যে কতটা শত্রুতা আছে। যতটা আমরা দেখেছি তাতে পুরোপুরি আমরা মানে ড্যামশিওর হয়ে গেছে যে একটু ওদের মধ্যে ভালো সম্পর্ক নেই। যাই হোক, তবুও কালকের ভিডিওটা ধরে, প্রিয়ার ভিডিওটা ধরে বুঝতে পেরেছিলাম যে কোথাও গিয়ে ওর ভাষণের একটা সফট কর্নার আছে ভাইয়ের প্রতি। আমি একবারও বলিনি সেখানে ভাইয়ের বউয়ের প্রতি, ভাইয়ের প্রতি। বাট ওই যে আমি একটা কথা আগেই বলেছিলাম কালকের ভিডিওতে, যে একটা ইনফ্লুয়েন্স তো থাকেই, কারণ থাকছে সারাক্ষণ নিজের ওয়াইফের সঙ্গে, ভাইয়ের বউয়ের সঙ্গে ওই একই বাড়িতে তো থাকছে না, সুতরাং একটা ইনফ্লুয়েন্স কাজ করে। সেমভাবে সেই জিনিসটাই ঘটেছে, যার জন্য উনি আবার ক্যামেরার সামনে এসেছেন। ওনার কিন্তু প্রফেশন এটা নয়, উনি ওনার ওয়াইফকে প্রোটেক্ট করার জন্য এখানে বসেছেন। এটা খুব ভালো জিনিস যে আমি আমার ওয়াইফকে কেউ যদি খারাপভাবে খারাপ ভাষায় কথা বলে বা আননেসেসারি কোনো রকম মানে এলিগেশন দেয়, তো তার এগেনস্টে হাজব্যান্ডের এটা লিগ্যাল রাইটস যে সে তার হয়ে কথা বলবে। কিন্তু এই ধরনের এগুলো এলিগেশনের মধ্যে পড়ে। প্রথমত এই যে বিষয়টা সামনে এসেছে সেই বিষয়টা ওরাই কিন্তু হাইলাইট করেছে, চাউল করেছে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে। আর সবার আগে এসেছে এই ব্যাপারটা নিয়ে অন্তত এই কদিনে কল্পনার তরফ থেকেই, মানে ওদের তরফ থেকেই ভিডিও হয়ে এসেছে, তারপরে প্রিয়ার তরফ থেকে ভিডিও এসেছে। তার মানে সবার আগে মানে ওই খোঁচানোটা শুরু করেছিল এই কল্পনার তরফ থেকেই। এবার আমার যে মূল বিষয় যেটা বলতে চাইছি, দেখো কারো প্রফেশন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এখানে তো শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের প্রফেশনটা আমরা প্রফেশন হিসাবে মানি, অবশ্যই এটা একটা কাজ, আর যে কোনো কাজকে শ্রদ্ধার সঙ্গে করতে হয়। কিন্তু এইটা
এটার বাইরেও, কারণ এখানে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন পড়ে না, কোনো এজের দরকার পড়ে না, কোনো ক্লাসের দরকার পড়ে না, কোনো কালচারের দরকার পড়ে না, কোনো ধর্ম, বর্ণ, জাতি, ভেদ, ধনী গরিব কোনোটা ম্যাটার করে না, এখানে সবার জন্য অ্যালাউড। বাট এর বাইরে যে প্রফেশনগুলো আছে সেটার জন্য মানুষের একটা বেসিক ডিগ্রির দরকার পড়ে, বেসিক সেন্সের দরকার পড়ে, মেধার দরকার পড়ে। মেধা, সেন্স এগুলো তো ডেফিনেটলি যে কোনো কাজের ক্ষেত্রে দরকার পড়ে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরে অন্য কাজ করতে গেলে সেখানে কিন্তু প্রয়োজন পড়ে যে তার সে কতটা পরিশ্রম করতে পারবে। কারো ধরো যে দিন আনে দিন খায়, মানে যে ধরো জোন দেয়, তার শারীরিক পরিশ্রমের প্রয়োজন পড়ে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এইগুলো করতে হয় না, সোশ্যাল মিডিয়া মানুষকে এন্টারটেন করার জন্য। তো সেই জায়গায় বলতে চাই আমি শুধু একটা কথাই বলবো যে উনি তো একজন দেশের সৈনিক, দেশের রক্ষক, দেশকে রক্ষা করে। আর দেশকে রক্ষা করে মানে দেশের প্রতিটা জাতিকে, প্রতিটা জনগণকে উনি রক্ষা করেন, তাই তো আইনের রক্ষক যাকে বলা হয়। সেই রক্ষকের মুখ থেকে যে ভাষাগুলো বেরিয়ে এসেছে, এটা কি মানে এক্সপেক্টেড? এটা নিয়ে আমার আজকে মেইন টপিক। তো চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখানে নিজের ওয়াইফকে প্রোটেক্ট করতে গিয়ে নিজেরই পরিবারের এগেনস্টে এমন কিছু কথা বলা হয়েছে, বলা হচ্ছে, চলছে, যেটা প্রচণ্ড নিন্দনীয়। ধিক্কার জানালেও এটাকে কম জানানো হবে। তারপরে কে করছে না, একজন অ্যাডাল্ট পার্সন, ম্যাচুয়ার্ড পার্সন, যে কিনা একটা গোটা দেশের রক্ষার দায়িত্বে আছে, সেই রকম একজন পার্সন, তার মুখের এই ধরনের ভাষা তোমরা অনেকেই কমেন্ট করেছো। আমি দুটো জায়গায় নোট ডাউন করেছি। না, আমিও কিন্তু স্ক্রিপ্ট লিখে বসিনি, আমাদের কাছে স্ক্রিপ্ট লিখে বসা নয়, আমরা ভিডিও দেখেই ভিডিও নামেই দিতে পারি। তো সেই জায়গা ধরে একটা কথা উনি এখানে বলেছেন যে কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে বলেছেন অন্ধভক্ত, যে তারা তাদের কোনো বিবেক বুদ্ধি কাজ করে না, তো তারা এই ধরনের কমেন্ট করে। প্রথমত আমি আপনাকে একটা কথাই বলতে চাই যে অন্ধভক্ত যদি হতোই, কেউ যদি অন্ধভক্তই হতো, তাহলে না এই নোংরামিগুলোকে দেখে আপনাদেরকে ভিউজ দিত না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, বিবেক বুদ্ধি যদি না থাকতো তাহলে পরে আজকে আপনারা আপনাদের পরিবারের নোংরামি এখানে বেচেও নির্দ্বিধায় বড় বড় কথা বলার মতো জায়গায় থাকতেন না। প্রতিটা মানুষের, প্রতিটা ভিউয়ার্সের, প্রতিটা ক্রিয়েটারের বিবেক বুদ্ধি আছে বলেই না আপনাকে অন্তত সেই জায়গায় নামিয়ে তারা কোনো কথা বলতে পারছে না। এটা আপনার বোঝা উচিত ছিল, কারণ আপনার ওয়াইফ, আপনার প্রফেশন আলাদা হলেও আপনি এই প্রফেশনের জায়গাতে এসেই কথাগুলো বলেছেন। আর আপনার ওয়াইফ কিন্তু এখান থেকেই নিজেদের ফ্যামিলি বিক্রি করে ইনকাম করছে, সেই ইনকামে আপনাদের লাইফের কিছুটা অংশ হলেও চলছে। সেটা যাই হোক না কেন, যেভাবেই চলুক না কেন, চলছে। তো সেইখানে দাঁড়িয়ে এই ধরনের কথা উল্টো দিকে যে ভিউয়ার্সরা, যাদের বিনিময়ে আপনাদের আর্নিং আসছে, আমাদের আর্নিং আসছে, তাদের ক্ষেত্রে এই ধরনের কথা বলা আপনার কাছ থেকে কি কাম্য? আপনার কেন, কারণ কোনো মানুষের কাছ থেকেই নয়, সেখানে আপনার কাছ থেকে তো টোটালটাই আনএক্সপেক্টেড। কোনো ভিউয়ার্স কি আপনাদেরকে কানে কানে গিয়ে বলেছিল বা কমেন্ট সেকশনে লিখেছিল যে আর ভালো লাগছে না ফ্যামিলি ব্লগ দেখতে, এবার প্লিজ পরিবারের ভেতরের নোংরামিটা তুলে ধরুন, আপনাদের কত শত্রুতা আছে তুলে ধরুন, আমরা দেখে নিজেদের জীবনটাকে সার্থক করতে চাই, চোখটাকে সার্থক করতে চাই? বলেছিল? বলেনি। যা কিছু করেছেন নিজের দায়িত্বে করেছেন, তাহলে উল্টো দিকের মানুষগুলোকে ব্লেম কেন দিচ্ছেন? দায়িত্ব দিয়ে যখন আপনাদের নোংরামিগুলোকে এখানে ফ্ল্যাশ করতে পেরেছেন, তাহলে সেই নোংরামি দেখে মানুষ তার ওপিনিয়ন দিচ্ছে, সেটাকে কেন দায়িত্ব নিয়ে গ্রহণ করতে পারছেন না? এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা হলো গিয়ে প্রফেশনের জায়গায়, আপনার যা প্রফেশন সেখানে অনেক রকম মানে কথাবার্তা হতেই পারে, বা আপনাকে অনেকটা স্ট্রিক্ট থাকতে হয়, এটা আমরা জানি জওয়ানদের ক্ষেত্রে। তো সেখানে আপনার মুখ থেকে একটা খুব বাজে ভাষা বেরিয়ে এসেছে, যেটাকে আমি আমার ভাষায় স্ল্যাং বলবো, চুতিয়া। যেই ধরনের ভাষা, এই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি স্ল্যাং দিয়ে কথা বলি না, ভিডিও করি না, বাট এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিনা প্রচুর স্ল্যাং দিয়ে কথা বলে, তাদের ক্ষেত্রে মানায়। কারণ আমাদেরকে সবাই জাজ করার আমাদের ক্লাস নেই, আমরা অন্যদের পরিবার তুলে কথা বলি, অন্যদের ব্লগ নিয়ে কথা বলি, অন্যদের বিক্রি করে খাওয়াটাই আমাদের কাজ, এবং আমরা কিন্তু সেটাকেও মাথা পেতে নিই, সেটাকেও আমরা মাথা পেতে নিয়েও ভিউয়ার্সদেরকে কখনো এই ভাষায় এইভাবে কথা বলি না। বাট আপনি একজন এরকম পজিশনে থাকা মানুষ, যার কিনা এই জোনটায় কোনো লেনাদেনাই নেই, এই সোশ্যাল মিডিয়ায় শুধু আপনার ওয়াইফ আছে, না থাকলেও চলে, থাকলেও চলে, কারণ আপনাদের তো ক্ষমতা আছে, তাই না? আপনার ভাষায় আপনি আজকে বুঝিয়ে দিয়েছেন সেটা।
সেই জায়গায় দাঁড়িয়ে এই ওয়ার্ডটা আপনি কি করে ইউজ করলেন আমার জানা নেই। যাই হোক, ওভারঅল পুরো ভিডিওটাতে অনেক কিছু বলেছে, তারপরেও সেগুলোকে আমি যাই হোক সাইড করে দিলাম, বাট এই দুটো জায়গা আমার একদমই ভালো লাগেনি। এবার আসি, কালকে একটা কথা বলেছিলাম, আজকে আবার সেম কথাই বলবো, যে ভিডিওটা শুরু করলে ওর হাজব্যান্ড মানে কল্পনার হাজব্যান্ড, বাট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত 99% কাজ করলো কল্পনা কে। আর এইখানটাতে কল্পনার হাজব্যান্ডের এই কাজটিটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এই ম্যানার্সটা আমার খুব ভালো লেগেছে। সেটা হলো গিয়ে উনি যখন কথা বলছে মাঝখানে কল্পনা ইন্টারাপ্ট করছে। কল্পনা কিন্তু একবারও তার হাজব্যান্ডকে বলছে না দাঁড়াও আমি এই কথাটা একটু বলে নিই তারপর তুমি বলো, এটা বলছে না, ও মাঝখান থেকে শুরু করে দিচ্ছে। এবং ওর হাজব্যান্ড সে কিন্তু একবারও কল্পনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করেনি, সে কিন্তু চুপ করে শুনছে বা কিছু ভাবছে বা কিছু মানে সে তার মতো করে রয়েছে, সে কিন্তু একবারও ইন্টারাপ্ট করেনি। সত্যি সত্যি আপনার এই কোয়ালিফিকেশানের আপনারাই নমুনা দিয়ে গেলেন যে আপনারা কতটা কোয়ালিফাইড, এটুকুই বলার ছিল। আর তারপরেও কল্পনা আবার বলছে যে আমার হাত নাচানো নিয়ে, আমার কথা বলা নিয়ে, প্রিয়া ওকে বলেছে হাত নাচিয়েছে, ভিউয়ার্সরা যে ওকে কমেন্ট করেছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ওর কাছে হলো প্রিয়া একটা ভিডিও করেছে এবং সেখানে বলেছে ওর কাছে সেটাই হাইলাইটেড এবং ও সেটাই, তার মানে কতটা সত্যতা থাকলে মানুষ মানুষকে এই ধরনের কথা মানে কন্টিনিউ বলতে পারে। এবং এখনও নিজেরা যে ভুল করছে সেই দিকে না তাকিয়ে ভিউয়ার্সরা যখন তাদেরকে কমেন্ট সেকশনে বলছে এই জায়গায় ভুল হচ্ছে না, কোনো রিগ্রেট ফিল তো নেই, উল্টো যাকে ব্লেম করেছি তাকে আরও নিষ্ঠে পিষ্টে ব্লেম করবো। একবারও বলছি না যে শুধু কল্পনা আর ওর হাজব্যান্ডই খারাপ, প্রিয়া আর অভি খুব ভালো, একবারও বলছি না। তবে অন্তত যতটুকু অন ক্যামেরা আমরা দেখেছি সেখানে প্রিয়া আর অভির খারাপের পার্সেন্টেজ যদি 2 হয় তাহলে কল্পনা আর ওর হাজব্যান্ডের খারাপের পার্সেন্টেজ 98 আমার চোখে অন্তত। তো সেই জায়গায় আমি শুধু ভার্চুয়ালি ওদের দেখেছি, তাই ভার্চুয়ালি বলতে পারি। পার্সোনালি আমি কাউকে চিনি না, পার্সোনালি আমার জানার কথাও নয়, আমি ইন্টারেস্টেডও নই, কারণ এখানে আমরা ভার্চুয়ালি কাজ করতে এসেছি, ভিডিওতে যা দেখবো সেটা নিয়েই কথা বলবো। যাই হোক, এটুকু ক্লিয়ার করলাম। আর এত কিছুর পরও প্রিয়ার আজকের ভিডিও দেখলাম, অবশ্যই ব্লগ করেছে, তারপরে বলেছে ওর হাজব্যান্ড মানে অভি একটা ভিডিও আনবে, অবশ্যই খারাপ কিছু বলবে না, কিছু কথা ক্লিয়ার করার আছে, ওটাই শেষ। যাই হোক, তো সেইখানেও প্রিয়া ওর শাশুড়ির ওই পোর্শনটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে যে শাশুড়িকে কেন আলাদা করে দেওয়া হলো না, 3টে ভাগ হলে হতে পারতো, ভালো হতো আর কি। সেখানে ও সেটা ক্লিয়ার করেছে, শাশুড়ি স্বইচ্ছায় এই কাজটা করেছে, কারণ উনি বেঁচে থাকতেই যা দেখে গেলে 2 ছেলের মধ্যে উনি যদি মানে ওনার অবর্তমানে কি হতে পারে ওইটুকু জায়গা নিয়ে উনি এখনই বুঝে গেছেন। তারপরে উনি তো খুব একটা এখানে থাকেন না, থাকেন উনি ওনার বাপের বাড়িতে। তো উনি বলেছেন যে 2 ছেলে আমাকে দেখলেই হবে, আমি যখন এখানে আসবো আমাকে 2 মুঠো খেতে দিলেই হবে, আর ম্যাক্সিমাম টাইম তো আমি এখানে থাকি না, সুতরাং এখনই ভাগ বাটোয়ারা হয়ে যাওয়াটাই ভালো। তাহলে এটা হলে এটা নিয়ে আবার ফিউচারে অনেক বড় কিছু হবে, কথাটা একদম ঠিক বলেছে। যাই হোক, সেখানে ওটা ক্লিয়ার করেছে। এবং তারপরেও ও যে ব্লগের মাঝখানে ও যে কথাগুলো বলেছে, যেটুকু কথা বলেছে ও যা আর ওর ভাসুরকে নিয়ে, যদিও আমি ভিডিওটা স্কিপ করে দেখেছি, যেই জায়গায় তাদের নিয়ে কথা বলেছে আমি শুধু সেটুকুই দেখেছি, পুরো ভিডিওটা আমি শুনিনি, কারণ পুরো ভিডিওতে ওভারঅল ওর ফ্যামিলির সমস্ত কাজকর্মই দেখিয়েছে। তো সেইখানে কিন্তু ও আজকেও একবারও ওর ভাসুর বা ওর জায়ের নামে একটা কুরুচিকর কথা বলেনি। তবে কল্পনার ভিডিওতে এটা বললেও ভীষণ হাসি লাগলো যে এত কিছু করার পর, এত এলিগেশন দেওয়ার পর বলছে দাদাভাই আমাদের জন্য অনেক করেছে, তো ওইটুকু বললেই কি দাদাভাই বলে যাবে? দাদাভাইও এখন অনেক কিছু বোঝে, পলিটিক্স বোঝে, সত্যি এখানে রাজনীতি চলছে, তাই না? আচ্ছা, কে দাঁড়িয়েছো বলো তো তোমাদের ওখানে ভোটে, বা নেক্সট ইলেকশনে দাঁড়াবে নাকি তোমরা কেউ? মানে এরকম কোনো প্ল্যানিং আছে নাকি তোমাদের? সব জায়গায় পলিটিক্স চলছে, সত্যি এটা একটা কম্পালসারি ওয়ার্ড হয়ে গেছে, মানে সব ক্ষেত্রে ইউজ করা যায় না পলিটিক্সটাকে, সেটাই ভাবছি। যাই হোক, তো সেখানেও বললো আমিও আমার দাওরকে খুব ভালোবাসতাম, ভাইয়ের মতোই ভালোবাসতাম, দাওর কি আমাকে দিদির জায়গায় কখনো দেখেছে? এই কথাটা আজকে কেন আসলো? মানে প্রিয়া দাদাভাইকে দাদাভাই বলে সম্মান করেছে, দাদাভাইয়ের কৃতিত্বকে অগ্রাধিকার দিয়েছে, তারপরে কল্পনার মুখ থেকে এটা মানে ব্যঙ্গাত্মক সুরে আসলেও এসেছে, তার আগে কেন আসেনি কল্পনা? না, তোমার তো সেন্স অনেক বেশি, মানে সেন্স অফ পাওয়ারটা অনেক হাই, প্রিয়ার তো নেই, মুখ্য সূক্ষ্ম মানুষ, দেখতে শুনতেও তোমার সঙ্গে যায় আসে না, মানে তার হাজবেন্ড চাকরিও করে না, প্রতিষ্ঠিত কোনো বিজনেসও নেই, কিন্তু তোমার কালচার, তোমার সমস্ত কিছু A to Z সব তো ওর থেকে অনেক হাই, মানে তোমাকে ওর সঙ্গে কম্পেয়ার করাই যায় না। বাট তাহলে তুমি কেন এই জায়গাটাকে ভুল করলে? মানে পলিটিক্সটা তুমি ঠিকমতো চালতে পারোনি, পলিটিক্স কথাটা তো তোমার কাছ থেকে আসলো, তাই বললাম ঠিকমতো চালতে পারেনি।
এবার তারপরে আরও একটা প্রসঙ্গ কল্পনা বলেছে যে প্রিয়ারাই নাকি কল্পনাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, ও দিল্লি যেতে বাধ্য হয়েছে। সত্যি সত্যি তাই, মানে প্রিয়া, অভি, যাই হোক শ্বশুরবাড়ি আর বাকি যারা আছে তারা কি কল্পনাকে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে, বাধ্য হয়েছে কল্পনা ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে। আবার এদিকে প্রিয়া বলছে ওরা ভাসুরের ঘরে থাকতো, ওদেরকেও আর কি মানে ভাসুর তো নয়, যাকেই আর কি মেনশন করে বলছে বেরিয়ে যেতে বাধ্য করেছে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে। সত্যি কি সুন্দর নমুনা তোমাদের, মানে ও বলছে বলে তোমাকেও বলতে হবে, তুমি বলছো বলে, মানে ও কথাটা অনেক আগে থেকেই বলেছে, কোনো কারণ ছাড়া তো কেউ এইভাবে বেরিয়ে যায় না শূন্য পকেটে শূন্য হাতে, যার কাছে তখন কিচ্ছু ছিল না। এবং তুমি বলছো ওই মাটির ঘরে মানে ভাঙা ঘরটাতে এসছে বলে ওর এই ঘরটা লক্ষ্যে ওইখান থেকে ভাইরাল হয়েছে। ভাইরালটা ওর মেধা আর ওর ভাগ্য ওর ওপরে ডিপেন্ডেবল ছিল। অবশ্যই সিম্প্যাথেটিকভাবে মানুষ দেখেছে, সিম্প্যাথি নিয়ে দেখেছে, কিন্তু সেই সিম্প্যাথি মানুষের থেকে আদায় করারও একটা জানো তো ক্ষমতা দরকার, একটা পাওয়ার দরকার, সেটা ওই মেয়েটার মধ্যে ছিল। তুমিও কিন্তু কম চেষ্টা করোনি। আজকে এই যে এত বড় এলিগেশন আর এই সিম্প্যাথির কথা বললে না, যে তোমার মানে তোমাদের শ্বশুরকে মারার পেছনে নাকি প্রিয়ার হাত আছে, অক্সিজেন সিলিন্ডারের কথা এখানে উঠে আসলো আধা আধুরা, সেটা ক্লিয়ার হয়ে আসলো না, মেবি হয়তো আর আসবেও না, বা প্রিয়া যদি এটা নিয়ে কিছু তোলে তখন হয়তো কিছু মানে বললেও বলতে পারে, তবে ক্লিয়ার হয়ে আসবে, এটা আমি যতদূর বুঝতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা এলিগেশন আর তারপরে সিম্প্যাথি, এই দুটোর কথা যখন বললেন, চেষ্টাটা তুমিও কম করোনি ভাইরাল হওয়ার। যেখানে তুমি নাকি তোমার শ্বশুরকে এত ভালোবাসতে, তুমি আর তোমার হাজব্যান্ড, যেখানে তোমার হাজব্যান্ড বারবার বলছে, বলার চেষ্টা করছে আমার পরিবার, আমার বাবা মা, আমার ওয়াইফ, আমার বাচ্চা যদি খারাপ থাকে সেখানে আমি তো মুখ বন্ধ করে থাকবো না, একদমই নয়। কোনো ছেলের পক্ষে সেটা সম্ভব নয়, কোনো স্বামীর পক্ষেই সম্ভব নয়, কোনো বাবার পক্ষে সম্ভব নয়। সে যে অবস্থাতেই থাকুক, যতটুকুই আর্ন করুক না কেন, মানুষের মতো মানুষ হলে কারোর পক্ষে সম্ভব নয়। তো আমি এই মানে প্রিয়ার ভাষণকে একটা কথাই বলতে চাই, উনি তো অনেক কিছু বললেন, আর কল্পনাকে বলা না বলা দুটোই সমান, কারণ ওর তো উত্তর রেডি থাকে, মানে নেগেটিভ উত্তর ওর কাছে সবসময় রেডি থাকে। তো সেই জায়গা ধরে আমি বলতে চাই, শ্বশুর মারা গেছে, শ্বশুরের শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে, তারপরে যেখানে টোটাল সোশ্যাল মিডিয়া সবাই জানে সেই মানুষটা বেঁচে নেই, কিন্তু সেই মানুষটা অসুস্থ থাকাকালীন তার তুমি কী কী করছো সেবা শুশ্রূষা, সেই মানুষটা চলে যাওয়ার পরেও সেইগুলো তোমাকে বিক্রি করে খেতে হয়েছে। কেন, কী কারণে? 1 মাস ধরে সেই ভিডিও চলেছে, শ্বশুরের কাজ কমপ্লিট করে তুমি তোমার ভাড়া বাড়িতে চলে যাওয়ার পরে সেগুলো বিক্রি করে তোমাকে পয়সা নিতে হয়েছে। মানবিকতা কোথায় ছিল তোমার সেদিন? তোমার হাজব্যান্ড মানে বড় ছেলে তোমার শ্বশুরের, সে তো এত উদার, তার মানবিকতা সেদিন কোথায় ছিল? সে বলছে পারবে না কোনো কিছু করতে, হ্যান্ডেল আমার কাছে আছে, আমি প্রয়োজন হলে ওখান থেকে ভিডিও করব। ভিডিও করার দরকার ছিল না। তোমাকে একবার সে বলেছে এগুলো কি হচ্ছে, বাবা নেই, আমাদের এমনিই ভেতর কষ্ট, আমরা ট্রমাটাইজ হয়ে আছি, সেখানে বাবা জীবিত অবস্থায়, বাবা অসুস্থ, এতটা কষ্ট পাচ্ছে, শারীরিক কষ্ট, সেখানে তুমি তার সেবা শুশ্রূষা করছো, সেটা একজন ডেইলি ব্লগার হিসাবে তার ব্লগিংয়ের মধ্যে উঠে আসবে। কিন্তু যে মানুষটা নেই, তার কাজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, তারপরে এগুলো বিক্রি করে তোমাকে খেতে হবে। একবারও বলেছে যে তুমি কেন এগুলো স্টোর করে রেখেছো, কেন তুমি এগুলো রেখে দিয়েছো পরে ছাড়বে বলে, শুধুমাত্র মানুষের সিম্প্যাথি নেবে বলে? তাহলে সিম্প্যাথি চেষ্টা কি তুমি কম করেছো? কম তো করনি, এর আগেও বহু চেষ্টা করেছো। আমি রিসেন্টের কথা একটু তোমাকে মনে করিয়ে দিলাম। তাহলে একটু নিজেদের দিকটা ভেবে কথা বলা উচিত। একটা কথা জানো তো, অন্যের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে 4টে আঙুল থাকে। একটু বুঝে কথা বলো। তুমি যদি লয়াল হও, তুমি যদি অনেস্ট পার্সন হও, তুমি সেখানে একটার জায়গায় 100টা কথা অন্যকে বলতে পারো, বুকে হাত দিয়ে, বুকে দম দিয়ে। দেখো, তোমাকে যার শুধু তুমি নিজে করছো এমন নয়, টোটাল সোশ্যাল মিডিয়ার বহু মানুষ দেখছে, তারা দেখছে বলেই তারা এই কমেন্টগুলো করছে, করার সাহস পাচ্ছে, কারণ তারা তোমার অ্যাক্টিভিটিসও দেখছে, প্রিয়ারও দেখছে। প্রিয়া যদি মুখরাও হয়ে থাকে, প্রিয়া যদি অশিক্ষিতও হয়ে থাকে, প্রিয়ার যদি কালচার নাও থেকে থাকে, প্রিয়ার এটাই প্রফেশন, এখানে ও এইগুলো দেখিয়েই খায়। তোমারও ডেফিনেটলি তোমারও নিজস্ব প্রফেশন এটা। তবে তোমার হাজব্যান্ডকে তোমাদের কথায় তোমাদের এইগুলো না হলেও চলে, মানে তোমরা যেরকম ভাব দেখাও আর কি। যেমন এর আগের দিনের ভিডিওটাতে তোমার হাজব্যান্ড আজকে বলছে যে পয়সা হয়ে গেছে তো এখন অনেক কিছু বলতে পারে, অথচ এর আগের দিনের ভিডিওটাতেই তোমার হাজব্যান্ড বলেছে যে আমার ছাদের ঘর দেখে হিংসা করো না, এত হিংসা কিসের। এই কথাগুলো কিন্তু তোমাদের মুখ থেকেই এসেছে, বেরিয়েছে। তাই বলছি যে নিজেদের দিকটা একটুখানি দেখে ভেবে চিনতে
তারপরে মনে হয় অন্যকে জাজ করা উচিত। আর এই যে ভিউয়ার্সদেরকে বলছো না বিবেক বুদ্ধি নেই, মানে তোমার হাজব্যান্ড যে বললো আর তুমিও তাতে এগ্রি করলে, পাশে ছিলে, এবং সেখানে একবারও তাকে এটা বলতে মানে তাকে তোমার তরফ থেকে বলতে শুনলাম না যে ভিউয়ার্সদের কথা বাদ দাও, তারা লিখতেই পারে, কমেন্ট সেকশন খোলা রেখেছি। আগে তো বন্ধ রাখতো, বন্ধ করে এই ভিডিওগুলো করতে পারতে, তাহলে আর কমেন্ট সেকশনে কেউ কমেন্ট করতে পারতো না, অপশানই থাকতো না। তো সেইখানে এই যে বলছো যে তোমরা যে ভিউয়ার্সদের বিবেক বুদ্ধি নেই, তারা অন্ধভক্ত হয়ে গেছে। কার অন্ধভক্ত? ভিউয়ার্সটা কি মানে টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে? মানে তোমরা বা ব্লগাররা টাকা দিয়ে ভিউয়ার্সদের কিনেছে তাই তারা ভিডিও দেখে, না ভিউয়ার্সদের জন্য তোমাদের মতো ব্লগারদের পকেটে টাকা আসে? এটা একটু হিসাব করে বলা উচিত ছিল নাকি? তুমি তো এখানে বহু বছর ধরে আছো, তাহলে তুমি অন্তত এইটুকু জায়গায় তোমার হাজব্যান্ডকে বলে দিতে পারতে, তাই না? তারপরেও এটা তো একটা ভিডিও হয়েছে, যদি ওই জায়গাটা যেমন আমাদের মনে হলো ওই জায়গাগুলো ভুল এডিট করে দিতে পারতে, সেটাও করেনি। ওটাকেই ধরেই তুমি ছেড়ে দিয়েছো নিজেকে বড় দেখানোর জন্য, নিজেদেরকে মহান প্রমাণ করার জন্য। এটুকুই আমার বলার ছিল যে নিজের দিকটা অবশ্যই আগে দেখা উচিত। নিজের দিকটা না দেখে অন্যকে জাজ করতে গেলে নিজেদেরই সমস্যায় পড়তে হয়। এবং বারবার তোমরা যে কটা ভিডিও দিয়েছো সেখানে তোমাদের কিছু ভালোবাসার মানুষ অবশ্যই আছে, তারা তোমাদেরকে সাপোর্ট করলেও 95% মানুষ তোমাদের এগেনস্টে কথা বলছে। কেন বলছে? প্রত্যেকেই তার বিবেক আর বুদ্ধি বিক্রি করে দিয়েছে, এটাই বলতে চাইছে। একমাত্র বিবেক আর বুদ্ধি তোমাদেরও, শুধুমাত্র তোমাদের দুজনেরই সজাগ রয়েছে না। আর অন্তত তোমার বোঝা উচিত ছিল, ভাবা উচিত ছিল তোমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে, সে এই প্রফেশনের সঙ্গে যুক্ত নয়, তুমি তাকে যেভাবে প্রেজেন্ট করেছো, তুমি তাকে যেভাবে এতগুলো বছর দেখিয়ে এসেছো, সেখানে প্রত্যেকটা মানুষ তাকে রেসপেক্ট করে, সে একটা এরকম পজিশনে রয়েছে, অন্তত তার রেপুটেশন, তার গুডউইল, তার প্রফেশনের জায়গাটা তোমার মাথায় রাখা উচিত ছিল। কারণ স্বামীকে মাথার ওপরে তোলার মতো একমাত্র সবথেকে বড় জায়গা হলো গিয়ে স্ত্রী। স্বামীকে সবার সামনে বড় দেখানোর জায়গা হচ্ছে স্ত্রী। স্বামী যদি ভুলও করে, স্ত্রীই পারে একমাত্র সেই ভুলটাকে ঢেকে রাখার। তুমি সেখানে তোমার স্বামীকে মানে তোমার ইনফ্লুয়েন্স দিয়ে মানুষটা হয়তো এরকম নয় করতে বাধ্য করেছো, কারণ তার কথা, তার অ্যাক্টিভিটিস আর তোমার ব্যবহার, এই দুটো এটাই প্রমাণ করছে যে সেই মানুষটা খারাপ নয়, সেই মানুষটা তার পরিবারকে ভালোবাসে, ভাইয়ের জন্য করতে চায়। তাই জন্য তুমি যখন মাঝখানে কথা বলতে আসো, মানুষটা চুপ করে থাকে, কোথায় যেন ডুবে যায় কোন ভাবনায়। তো মানুষটাকে হয়তো তুমিই বাধ্য করছো। এটাও কিন্তু তোমার ভিডিও, তোমাদের ভিডিও ধরেই আমরা বুঝতে পারছি। যাই হোক বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম এটুকু তোমরা জানিও। আর প্রিয়াকে একটা কথা বলবো, যা হওয়ার হয়ে গেছে, ভাগবটোরা যখন হয়ে গেছে আর প্রয়োজন নেই এটা নিয়ে আর একটাও কথা বলার। এই যে বললো না প্রিয়ার ভাসুর যে ব্লগিং করতে খুব কষ্ট, এবং কল্পনা সেটাতে এগ্রি করলো, হ্যাঁ এডিট করতে হয়তো, অনেক শ্যুট করতে হয়তো। বাবা সত্যিই তাই, কল্পনা তো অনেক বড় ব্লগার, প্রিয়া তো ছোটোখাটো। তাই প্রিয়া জানে না কীভাবে এডিট করতে হয়, কীভাবে শ্যুট করতে হয়। প্রিয়া তো ব্লগিং করে না, বসে বসে কথা বলে। আর এই মুহূর্তে প্রিয়াও যেমন ব্লগার, কল্পনাও ব্লগার। প্রিয়া যদি বসে বসে কথার উত্তর দিয়ে থাকে, স্ক্রিপ্ট লিখে স্টেপ বাই স্টেপ, কল্পনা কী করছে? ব্লগার হয়ে নিশ্চয়ই ব্লগিং করছে না, সেটাই করছে। তাই বললাম নিজের দিকটা দেখা উচিত। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।